সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণী অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আয়েশা বেগম, সিনিয়র শিক্ষিকা, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ভূমিকা না করে সরাসরি পাঠে যাচ্ছি। আজকে আমি পড়াবো বাংলা প্রথম পত্র। তোমরা জানো এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রদত্ত একটা সংক্ষিপ্ত সিলেবাস আমরা হাতে পেয়েছি। তোমাদের বাংলা পাস্ট পেপার সেই পাঠ্যের অন্তর্ভুক্ত আছে। তো তোমাদের গদ্য এবং পদ্য মিলে মোট 30টা, 15টা গদ্য এবং 15টা পদ্য তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। তো সরকারি করোনাকালীন সময়ে তোমাদের একটু সুবিধা করে দিয়েছে, পাঠটাকে সংক্ষিপ্ত করে একটা নতুন পাঠ্যসূচি একটা তৈরি করেছে। সেটিকে বিষয়বস্তুর ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন 5-6টি ভাগে ভাগ করেছে বিষয়ের উপর ভিত্তি করে। কিছু আছে দেশপ্রেমের উপর, কিছু আছে মানব এবং প্রকৃতি বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, এইরকম বিষয় ওয়াইজ তোমাদের 30টা গদ্য এবং পদ্যকে সংক্ষিপ্ত করে 5-6টি ভাগে ভাগ করেছে তোমাদের সুবিধার জন্য। তো আমরা এগুলোর উপর ভিত্তি করেই পাঠদান করব তোমাদের। তোমরা আশা করি করোনাকালীন সময়ে তোমার টেনশন মুক্ত থাকতে হবে তোমাদের। হ্যাঁ, তোমাদের এমনিতে আমরা নানান রকম সমস্যার মধ্যে আছি। পাঠ্য বিষয়টা তোমাদের এতটা সহজ করা হয়েছে যে তোমাদের কোনো আসলে টেনশনের প্রয়োজন নেই। তোমরা শর্ট যে সিলেবাস, শর্ট অ্যাসাইনমেন্ট, সেগুলি আশা করি তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। যেহেতু তোমরা নিয়মিত ক্লাস করতে পারছো না, তোমরা অনলাইন ক্লাসে আমরা যতখানি পারি আমরা সহযোগিতা দিব। আর তোমাদের পাঠ্য বই বাসায় আছে, তোমরা রেগুলার পাঠে অংশগ্রহণ করো। তোমরা কিন্তু ক্লাস 9 এবং 10 তোমরা কিন্তু সবাই এসএসসি পরীক্ষার্থী। সরকার হয়তো করোনাকালীন সময়ের জন্য তোমাদের একটা পাঠটাকে সহজ করে দিয়েছে। ছোট অ্যাসাইনমেন্ট, বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট তোমরা নির্দিষ্ট সময় জমা দিবে, কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত পাঠ নিয়ে তোমরা থাকবে না। তোমাদের পাঠটা, তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার্থী, সেটা মনে রাখবে। একটা সময় আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন তোমাদের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং যথানিয়মে ব্যাপক পড়াশোনা তোমাদের চালিয়ে যেতে হবে। তো আজকে আমি পড়াবো 1 নম্বরে যে পাঠ্যসূচিটাকে আমি বলেছি যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তা আজকে আমি 1 নম্বর ভাগটা সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। 1 নম্বর ভাগটা হচ্ছে তোমাদের গদ্য এবং পদ্য মিলিয়ে 4টি, এবং এটির বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ। তার মধ্যে আছে 71-এর দিনগুলি, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, সাহসী জননী বাংলা, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। এই 4টি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গদ্য এবং পদ্য। এই 4টির উপরে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা হয়তো এগুলি ক্লাসে পড়েছো, তারপরে আমি খুব শর্টে তোমাদের একটু ধারণা দেব এবং তোমাদের কি করণীয় সেগুলি সম্পর্কে একটু ধারণা দেব আজকে। তো 71-এর দিনগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। 71-এর দিনগুলি লিখেছেন শহীদ জননী জাহানারা ইমাম। এটি আসলে তার একটি 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ডায়েরি, তার লেখা একটি ডায়েরি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, এখানে জাহানারা ইমাম লেখিকা 8টি দিনের দিনপঞ্জি তিনি লিখেছেন। 8টি দিনের 13ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। এই 8টি দিনকে তিনি 8টি দিনের দিনপঞ্জি অনুসারে আমরা
পুরো যুদ্ধকালীন সময়ের দেশের যে ভয়াবহতা সেটার একটা চিত্র আমরা পেয়ে থাকি। তো জাহানারা ইমাম সম্পর্কে আমি একটু শহীদ জননী, তার খেতাবপ্রাপ্ত শহীদ জননী জাহানারা ইমাম, তোমরা স্বনামধন্য লেখিকা, তার সম্পর্কে একটু বলি। তিনি 1929 সালে মুর্শিদাবাদ জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের তিনি প্রধান শিক্ষিকা ছিলেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা টিটি কলেজের অধ্যাপিকার পদে নিযুক্ত ছিলেন। তো তিনি তার যে শহীদ জননী খেতাব তিনি কেন পেয়েছেন? তিনি তার প্রথম সন্তান রুমি, তোমাদের পাঠে তোমরা জেনেছো অলরেডি, প্রথম সন্তান রুমি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। 71-এর দিনগুলি বিষয় হচ্ছে সেই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করা। রুমি যুদ্ধে গিয়েছেন, সেই তার নিজের সন্তান যুদ্ধে গিয়ে যেভাবে নিজের আত্মত্যাগ করেছে, সেই দিনগুলির যে ভয়াবহতা, প্রথমত ঢাকা শহরে যে তাণ্ডব শুরু হয় 25শে মার্চ কালো রাত, সেদিন থেকেই মুক্তিযুদ্ধের ভয়াবহতা শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। ঢাকা শহরেই প্রথম আক্রান্ত হয়। তো ঢাকা শহরে আক্রান্ত হওয়ার পরে ঢাকা শহরের যে বিশৃঙ্খলা, মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক পাকিস্তানি মিলিটারির হামলা চলছে, বিভৎস অবস্থা বিরাজ করছে, তখন মানুষ ভয়ে এদিক থেকে ওদিক ছুটাছুটি করে পালিয়ে যাচ্ছে। তো এরকম একটি দিনের ভয়াবহতা তিনি প্রথমেই তুলে ধরেন। তারপর তার পর্যায়ক্রমে তার ডায়েরি থেকে আমরা আরও কিছু জানতে পারি। তার ছেলে যুদ্ধে গিয়েছে এবং তার পুরাপুরি সাপোর্ট ছিল। হ্যাঁ, একজন মায়ের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী আমরা 71-এর দিনগুলি থেকে জানতে পারি। তার স্বহস্তে লিখিত ডায়েরির পৃষ্ঠায় আমরা সেগুলি দেখি যে তিনি তার ছেলেকে তিনি কিভাবে দেশের জন্য আত্মত্যাগে পাঠিয়েছেন। একজন মায়ের যে আত্মত্যাগ, তারপর সার্বিক সহযোগিতা, ছেলে যখন যুদ্ধে গিয়েছিল তখন তাকে সর্বাত্মক সহযোগিতা করা, তাকে এবং তার সহযোগী অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সার্বিক সহযোগিতা তিনি করেছেন। একজন মা কখন সেই কাজটি করতে পারেন? যখন তার ভিতরে অনেক বেশি দেশপ্রেম থাকে, তখনই তিনি সেই কাজটি করতে পারেন। নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তিনি, এবং সর্বাত্মকভাবে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দিয়ে গেছেন। তারপর আমরা 71-এর দিনগুলির শেষের দিকে আমরা দেখি যে রুমি যখন ধরা পড়ে তখন তার প্রাণ ভিক্ষার জন্য অনেকে তাকে বলেছে যে মার্সি পিটিশন, মানে প্রাণ ভিক্ষা চেয়ে সরকারের কাছে একটা আবেদন করা। কিন্তু জাহানারা ইমাম তিনি তা করেননি, কারণ তিনি আপোষ করেননি, তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি ছেলের প্রাণের বিনিময়ে সেটি করেননি। কতটা দেশপ্রেম থাকলে পরে একজন মা এই কাজটি করতে পারেন। সরকারের কাছে তিনি মাথা নত করেননি, ছেলের জন্য তিনি প্রাণ ভিক্ষা চাননি। অবশেষে রুমির মৃত্যু হলো, আমরা জানতে পেরেছি। তো এই যে জাহানারা ইমামের আত্মত্যাগ, এই জন্যই তিনি শহীদ জননী উপাধিটা পেয়েছিলেন। তো 71-এর দিনগুলি তারই সেই কাহিনী আমরা পাচ্ছি। আমি বেশি এটার উপর আর আলোচনা করব না, কারণ তোমাদের পাঠ্য বইতে বিস্তারিত তোমরা পড়ে নিও। এবং আমি একটা কথা সবসময় ক্লাসেও বলি যে তোমরা রিডিং পড়ার কোনো বিকল্প নেই, তোমরা রিডিং পড়তেই থাকবা, বারবার করতে থাকবে। এই হলো 71-এর দিনগুলির সারসংক্ষেপ। তারপর আমি আসছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, একটি বিখ্যাত কবিতা লিখেছেন শামসুর রাহমান।
তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা, এটিও একটি স্বাধীনতার উপর মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি এই কবিতাটি লিখেছেন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা কি? স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তো সেই স্বাধীনতা যখন কেউ ক্ষুণ্ণ করে তখন সেটি ফিরে পাওয়ার জন্য মানুষের সংগ্রাম, যুগে যুগে এই সংগ্রামের ইতিহাস আমরা দেখেছি। তো বাংলাদেশের সেই ৭১-এর স্বাধীনতাকে নিয়েই ৭১-এর যে যুদ্ধ, স্বাধীনতার যে সংগ্রাম, সেটির উপর ভিত্তি করে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমানের জন্ম, জাহানারা ইমামের জন্ম একই সালে, ১৯২৯ সাল। আমি পাশাপাশি দুটি ৭১-এর দিনগুলি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা একই বিষয়, দুটিকে আমি পাশাপাশি রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। শামসুর রহমান। আমাদের দুইজন প্রিয় লেখক একই বছরে তাদের জন্ম। শামসুর রহমান জন্মগ্রহণ করেছেন নরসিংদী জেলায়। তাকে বলা হয় নাগরিক কবি। তার জন্ম ঢাকা শহর, বসবাস ঢাকা শহর। শহর কেন্দ্রিক তার চিন্তা চেতনা, তার কবিতার বিষয় শহরের যান্ত্রিকতা, শহুরে জীবনের প্রেক্ষাপটেই তিনি কবিতা লিখেছেন। শহুরে জীবনের সামাজিক বিচ্ছিন্নতা, টানাপোড়েন ইত্যাদি, তার নৈরাজ্য ইত্যাদি তার কবিতার বিষয়বস্তু। এই জন্য কবি শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। তো শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটার বিষয় কি সেটিও আমি বলছি। একই বিষয়, ৭১-এর দিনগুলিতে যে স্বাধীনতা যুদ্ধের সংগ্রামের যে ভয়াবহ চিত্রগুলো আমরা দেখেছি, একই বিষয় এখানেও আমরা পাচ্ছি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়। এই স্বাধীনতার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে প্রাচীন। ইংরেজরা যখন রাজত্ব করেছে প্রায় ২০০ বছর, তখন বাঙালি জাতি, এই উপমহাদেশবাসী স্বাধীনতার সংগ্রামে লিপ্ত ছিল। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় অনেকগুলো সংগ্রাম হয়েছে, সর্বশেষ ১৯৭১। তো এই যে তিনি বলছেন আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গা, সংগ্রাম মানেই রক্ত দেওয়া ছাড়া কোনো স্বাধীনতা কখনো অর্জিত হয়নি। তো এখানে ১৯৭১-এ কি হয়েছে, এখানে কিছু শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতায় কিছু চিত্র আমরা দেখতে পাই। সেটি কি? সেটি হচ্ছে সকিনা বিবির প্রথম অনুষঙ্গটা হচ্ছে সকিনা বিবির কপাল ভাঙল। তোমরা জানো যে স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে অনেক নারী তার সম্ভ্রম হারিয়েছে, সহায় সম্পদ সম্ভ্রম হারিয়েছে। এটি তারই একটি প্রতীক। তারপর হচ্ছে সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। সিথির সিঁদুর মুছে যাওয়া মানে স্বামীর মৃত্যু, স্বামী হারা হলো। তারপর ছাত্রাবাস বস্তি উজাড় হলো, শহরের যত্রতত্র খই ফোটালো কি মেশিন গান, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেল। একটি কুকুর তার প্রভুর
ধ্বংসস্তূপের উপর ভিটামাটির উপর ধ্বংসপ্রাপ্ত ভিটামাটির উপরে দাঁড়িয়ে আর্তনাদ করছে। এক কিশোরী ক্ষুধার্ত শূন্য থালা হাতে সে ক্ষুধার্ত অবস্থায় শূন্য হাতে কান্নাকাটি করছে, তার খাদ্য নেই। মানে হচ্ছে সার্বিক একটা চিত্র আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি তারই একটি চিত্র আমরা এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটিতে আমরা পাচ্ছি। অনেক সর্বস্তরের সংগ্রাম, সর্বস্তরের পেশার কৃষক, শ্রমিক, মাঝি, জেলে, রিক্সাওয়ালা রুস্তম শেখের কথা আছে এখানে। তারপর আছে সগির আলী কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সাহসী যুবকের কথা আছে। বাঙালিরা বরাবরই সাহসী। আমরা যুদ্ধ করেছি শূন্য হাতে, কিন্তু আমরা জয়লাভ করেছি প্রচণ্ড সাহসিকতার কারণে। তো এই যে স্বাধীনতাকে পাওয়ার জন্য ত্যাগ, একদিকে আছে ত্যাগ, একদিকে আছে মনোবল, দেশপ্রেম, সাহস। তো এইসবের কারণে আমরা জিততে পেরেছি। কবিতার শেষ দিকে কি আছে, কবি বলেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের এত কিছু, এত ত্যাগের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা, সেটি অর্জিত হবেই। কারণ আমাদের সাহস আছে, আমাদের দেশপ্রেম আছে, আমরা ঐক্যবদ্ধ, আমাদের স্বাধীনতা আসতেই হবে, সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো এই ৭১-এর দিনগুলি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই দুটি পাঠ থেকে আমরা কি আমরা শিখলাম? আমরা শিখলাম একজন মায়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমরা উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের দেশের যে সংগ্রামের ইতিহাস, সেটি তোমরা জানবে। তারপর তোমাদের ভিতর একটি দেশপ্রেমে তোমরা উদ্বুদ্ধ হবে, দেশপ্রেম জাগরিত হবে তোমাদের ভিতর। তারপর দেশের বিপর্যয় অবস্থা, পাক সেনারা আমাদের দেশে কি ভয়াবহ তাণ্ডব করেছিল সেটি তোমরা জানতে পারবে। তারপর দেশের জন্য একজন মায়ের যে আত্মত্যাগের কথা, সেটি হচ্ছে জাহানারা ইমামের প্রসঙ্গে বলা
মায়ের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে। তারপর আর কি জানতে পারবে? দেশের বিপর্যয় অবস্থা, মায়ের আত্মত্যাগ, আর তোমাদের মধ্যে দেশপ্রেম জাগবে, মায়ের আত্মত্যাগ। আচ্ছা, একই জিনিসগুলি আমরা এই দুটির মধ্যেও পাই। তো সাহসী জননী বাংলা, সেটিও কিন্তু তোমরা এই দুটির মতোই একই বিষয়, সেটিও একই বিষয়ের উপর ভিত্তি করে এখানে স্থান পেয়েছে। স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে হলো? মোটামুটি এই চারটি পাঠ্য বিষয়ের একই অবস্থা। তো এই চারটির উপর তোমরা একটু পড়াশোনা করে তোমাদের বাড়ির কাজ একটি তৈরি করবে, আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই একটা অ্যাসাইনমেন্ট আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটি তোমরা তৈরি করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আর আমি আবারও একটা কথা গুরুত্বের সাথে তোমাদের বলছি, সেটি হচ্ছে রিডিং পড়ার কোনো বিকল্প নেই। এই চারটি গল্প কবিতা তোমরা বারবার বাসায় রিডিং পড়বে। এখন পর্যাপ্ত সময় আছে, তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার্থী, একটা ছোট কাজ দিয়েই তোমাদের কিন্তু শেষ না। তোমাদের এগুলো এসএসসি পরীক্ষায় যেভাবে অংশগ্রহণ করতে হয় তোমরাও সেভাবে অংশগ্রহণ করবে এবং ব্যাপক পড়াশোনা তোমাদের করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এখন হয়তো সংক্ষিপ্ত পাঠ দিয়ে করোনাকালীন সময়টা আমরা পার করছি, কিন্তু তোমাদের ব্যাপক পড়াশোনা করতে হবে। আর করোনাকালীন সময়ের যে পরিশুদ্ধ জীবনযাপন, সেটিও তোমাদের সাথে সাথে তোমরা সচেতন থাকবে যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পর্যাপ্ত সময় পাচ্ছ, পরিবারের কাজে তোমরা হাত দেবে। আর তোমাদের যে বারবার সরকারও কিন্তু একটা বিষয়ের উপর খুব গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে তোমরা ডিপ্রেশনে যাবে না। হ্যাঁ, তোমরা পরিশুদ্ধ জীবনযাপন করবে, তোমরা স্রষ্টার প্রার্থনা করার সুযোগ পাচ্ছ, সেটা করবে। মায়ের কাজে বাবার কাজে সহযোগিতা করবে। তারপর কোনো ডিপ্রেশনের প্রয়োজন নেই, তোমরা সব সময় হাসি খুশি থাকবে, পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আর একটা মাদক বিরোধী আন্দোলন চলছে, সে মাদকের যে কুফল, সেটা এর আগের ক্লাসেও আমি বলেছি, মাদকের দিকে তোমরা যাবে না। এখন কিন্তু যুব সমাজের মধ্যে একটা অবক্ষয় চলছে, সেটি থেকে তোমরা বিরত থাকবে আশা করছি। তো তোমাদের মঙ্গল কামনা করছি। তোমার পাঠে যথাসময়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলি জমা দিবে পর্যায়ক্রমে। এরপর আমি অন্য আরও 4টি বিষয়ের উপর আলোচনা করব পরের ক্লাসে, এবং নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট তারিখে তোমরা জমা দিয়ে দিবে। সেটি তোমরা অনলাইনে সময় মতো সেই সূচি পেয়ে যাবে, কখন কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে। তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করো, তোমরা সব ইনশাল্লাহ জানতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।